আসসালামু আলাইকুম। তো অল থটস গুড থেকে আজকে হচ্ছে দুইটা ম্যাক্সিম, মূলত তিনটা ম্যাক্সিম, 10, 11 আর হচ্ছে 12 নম্বর ম্যাক্সিম। তো এটা হচ্ছে ল অফ ইকুইটি। ল অফ ইকুইটি হচ্ছে 30 তারিখ পরীক্ষা, কুইজ এক্সাম। আশা করি এখানে 4টা পেজ আছে, এই 4টা পেজ পড়লে আমাদের যে ল অফ ইকুইটি এক্সামটা আছে, সেই ল অফ ইকুইটি এক্সামের জন্য যে যে কুইজ পরীক্ষাটা আছে, এই কুইজ পরীক্ষাটা, এই 4টা পেজ পড়লে কুইজ পরীক্ষাটা দেওয়া খুব সহজ হবে। তো এই 4টা পেজ হচ্ছে আমি নিজে বানিয়েছি। হ্যাঁ, এখানে হচ্ছে ম্যাক্সিম। হ্যাঁ, তো এখানে হচ্ছে 10 নম্বর ম্যাক্সিম এটা, আর এটা হচ্ছে 11 নম্বর ম্যাক্সিম। 10 আর 11 নম্বর ম্যাক্সিমটা বইয়ে একসাথে আলোচনা করছে, আমিও এখানে একসাথে লিখছি আর কি। তো শুরু করি। শুরু 10 নম্বর ম্যাক্সিমটা হচ্ছে, হোয়ার দেয়ার ইজ ইকুয়াল ইকুইটি দ্য ল শেল প্রিভেইল, হোয়ার দ্য ইকুইটিস আর ইকুয়াল দ্য ফার্স্ট ইন টাইম শেল প্রিভেইল। তো এখন কথা হয়েছে, এই যে এই দুইটা ম্যাক্সিম পড়ে আমরা কিছুই বুঝি নাই, এটাই স্বাভাবিক, না বুঝাই কথা। তো আসলে ম্যাক্সিম জিনিসটা কি? ম্যাক্সিম হচ্ছে যে, ম্যাক্সিম মানে হচ্ছে আমরা বলতে পারি যে একটা মতবাদ, একটা টাইটেল, একটা হেডলাইন। এই হেডলাইনটার উপর বেস করে ল তৈরি হয়েছে। যেমন এখানে একটা হেডলাইন যে, হোয়ার দেয়ার ইজ দ্য ইকুয়াল ইকুইটি দ্য ল শেল প্রিভেইল। যেইখানে ইকুইটিটা ইকুয়াল থাকবে, সেইখানে লটাকে গুরুত্ব দেওয়া হবে। হ্যাঁ, তো আরো বিস্তারিত নিচে আসলে বুঝাবো। হ্যাঁ, এখানে আমরা মিনিংটা পড়ি যে, প্রথমে যে 10 নম্বর ম্যাক্সিমের যে মিনিংটা, এই 10 নম্বর ম্যাক্সিমের মিনিংটা মানে কি, আসলে এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে, দিস টু ম্যাক্সিম টুগেদার এক্সপ্লেন হাউ প্রায়োরিটি ইজ ডিসাইডেড when there are conflicting claim or right over the same property, especially in the case of mortgage or trust। এখানে বলছে যে এই যে দুইটা ম্যাক্সিম, এই দুইটা ম্যাক্সিমকে, ম্যাক্সিম আসলে মানে কি, এই দুইটা ম্যাক্সিম দ্বারা আসলে বুঝাইছে হাউ প্রায়োরিটি ইজ ডিসাইডেড। কখন, মানে প্রায়োরিটি মানে কি, আমরা বলি না কাকে প্রায়োরিটি দাও তুমি, তো কাকে গুরুত্ব দাও। এই দুইটা ম্যাক্সিম দ্বারা আমরা বুঝতে পারবো যে কখন ইকুইটিকে গুরুত্ব দেওয়া হবে এবং কখন লকে গুরুত্ব দেওয়া হবে। এই দুইটা ম্যাক্সিম দ্বারা এটা বুঝবো, যেখানে এটাই লিখছে, হাউ প্রায়োরিটি ইজ ডিসাইডেড, কাকে প্রায়োরিটিটা আগে দেওয়া হবে এইটা ডিসাইড করা হবে এই দুইটা ম্যাক্সিম দ্বারা, বা এই দুইটা ম্যাক্সিমের ব্যাখ্যা দ্বারা। কনফ্লিক্ট ক্লেম অর রাইটস ওভার দ্য সেম প্রপার্টি, একটা সেম প্রপার্টিতে কনফ্লিক্ট মানে কি, যে ধরেন আপনারা কিছু চাইতেছেন, আবার আপনাদের এগেনস্টে অন্য কেউ অন্য একটা কিছু চাচ্ছে। কনফ্লিক্ট মানে কি, আমরা বলি না কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, মানে দুজনের মতবাদটা একরকম না, কেউ বলতেছে এটা আমার, কেউ বলতেছে এটা আমার। তো এটাকে বলতেছে কনফ্লিক্টস ক্লেম অর রাইটস ওভার দ্য সেম প্রপার্টি। যখন একটা সেম প্রপার্টিতে কনফ্লিক্ট ক্লেম হয়, যে একটা প্রপার্টি দুজনই ক্লেম করতেছে, অথবা একটা অধিকার দুজনই ক্লেম করতেছে, যে এটার উপর অধিকার আমার, আর অন্যজন বলতেছে এটার উপর অধিকার আমার। তো তখন সেই ক্ষেত্রে এই ম্যাক্সিম দ্বারা আমরা বুঝতে পারবো যে কখন আসলে কাকে অধিকারটা দেওয়া উচিত, বা কখন আসলে কাকে অধিকারটা দেওয়া হবে। তো আমরা হচ্ছে, এটা হচ্ছে 10 নম্বর ম্যাক্সিম। হ্যাঁ, এখানে হচ্ছে 10, 1 আর 0 লিখলাম। হ্যাঁ, হোয়ার দেয়ার ইজ দ্য ইকুয়াল ইকুইটি দ্য ল শেল প্রিভেইল। এই হেডলাইনটা দ্বারা আমরা কি বুঝতেছি? এই হেডলাইনটা দ্বারা মূলত আমরা বুঝতেছি যে এখানে হচ্ছে ইকুইটি, এটা হচ্ছে 10 নম্বর ম্যাক্সিম। 10 নম্বর ম্যাক্সিমটা দ্বারা আমরা বুঝতেছি যে এখানে ইকুইটিটা হচ্ছে ইকুয়াল, দুজনের ইকুইটি সমান, সেইখানে কাকে প্রাধান্য দেওয়া হবে, যার লিগ্যাল কাগজপত্র আছে সেইখানে, যেখানে ইকুইটিটা সমান সেখানে ল, দ্য ল শেল প্রিভেইল। আর একটু ভালোভাবে বুঝি। When two parties have equal fairness in their claims, but one has legal ownership and the other only an equitable interest। মানে কি, এখানে বলছে যে যেখানে দুইটা পার্টি আছে, দুইটা পার্টি হ্যাভ ইকুয়াল ফেয়ারনেস, দুইটা পার্টি কি আছে, সমান অধিকার আছে, বা দুজনের, এই যে ইকুয়াল ইকুইটি, দুজনের সমান অধিকার আছে, দুইটা পার্টির সমান অধিকার আছে। ইন দেয়ার ক্লেমস, তারা যে একটা জিনিস চাইতাছে, ক্লেম মানে কি, চাওয়া, তারা যে জিনিসটা চাইতাছে এই চাওয়াটার অধিকার দুজনের আছে। বাট, এই যে বাট, ওয়ান হ্যাজ লিগেল ওনারশিপ, একজনের কি আছে, লিগেল ডকুমেন্টস আছে বা ওনারশিপ আছে। তখন সেই ক্ষেত্রে যার হচ্ছে, এই যে এখানে কি বলা আছে, যে দ্য পারসন উইথ লিগেল ওনারশিপ উইন্স। হ্যাঁ,
এটা মনে হয় লেখাটা ঢাইকে গেল, দাঁড়াও একটু মুছে দিই। হ্যাঁ, দ্য পারসন উইথ লিগেল ওনারশিপ উইন্স, মানে দুইটা পার্সনের ইকুয়াল ফেয়ারনেস আছে, কোন একটা ক্লেমে মানে সমান অধিকার আছে। এখন এই দুজনের সমান অধিকার আছে, দুজনের চাওয়ার অধিকার আছে, দুজন চাইতাছে যে এটা হচ্ছে আমার অধিকার, উনি বলতেছে এটা হচ্ছে আমার অধিকার, আমি বলতেছি এটা হচ্ছে আমার অধিকার। কিন্তু সেই ক্ষেত্রে কাকে প্রাধান্যটা দেওয়া হবে? দ্য পারসন উইথ লিগেল ওনারশিপ উইন্স, যার লিগেল ওনারশিপটা আছে সে জিতে যাবে। ওয়ান হ্যাজ লিগেল ওনারশিপ অ্যান্ড আদার অনলি অ্যান ইকুইটেবল ইন্টারেস্ট, যার হচ্ছে লিগেল ওনারশিপ আছে সে এটা পাবে। আরো ভালোভাবে বুঝি, হ্যাঁ, এখানে সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে। এ এগ্রিজ টু সেল ল্যান্ড বি, লেটার এ লিগেলি সেলস এন্ড ট্রান্সফার টু সি। হ্যাঁ, এটা হচ্ছে পড়লাম ইংরেজিতে, এবার বাংলায় ব্যাখ্যা করি যে এ এগ্রি হইছে একটা ল্যান্ড বিক্রি করবে বি এর কাছে। হ্যাঁ, এ এগ্রিজ টু সেল ল্যান্ড টু বি, এ এগ্রি হইছে বি এর কাছে যে আমি তোমার কাছে ল্যান্ড বিক্রি করব, একটা জমি বিক্রি করব। এ বলতেছে, এ হচ্ছে মালিক, এ বলছে যে বি তোমার কাছে আমি এই জমিটা বিক্রি করব। এখন পরবর্তীতে কি হয়েছে, এই এ ব্যক্তি মানে ক্রেতা সরি ওনার, এই ওনার কি করছে, যে হচ্ছে মালিক, সে এটা দলিল কইরা লিগেলি সেল, লিগেলি মানে কি, মানে মুখে মুখে বলে নাই, যে বি রে যেমন বলছিল, বি প্রথমে যেরকম বলছিল যে বি আমি আমার জমিটা তোমার কাছে বিক্রি করব, পরবর্তীতে দেখা গেছে কি যে এই যে ওনার জমির যে মালিক, এ লিগেলি সেলস এন্ড ট্রান্সফার ইট টু সি, এ কি করছে, বিক্রি করছে কার কাছে, সি এর কাছে। সি গেটস লিগেল ওনারশিপ, সি এর কাছে যেহেতু লিগেলি ভাবে বিক্রি করছে, তখন সি এর লিগেল ওনারশিপ আইসা পড়ছে। তো এখন এই ক্ষেত্রে সি লিগ্যাল রাইট উইল প্রিভেল ওভার বি ইকুইটেবল রাইট। এখন বি ব্যক্তি এসে বলতে পারে যে তুমি তো প্রথমে আমাকে সেল করতে চাইছো, তুমি আমার কাছে কেন সেল করলে না, আমার তো ইকুইটেবল ইন্টারেস্ট ছিল। বি গেটস অনলি ইকুইটেবল ইন্টারেস্ট, বি কি পাইছে আলটিমেটলি, বি গেটস অনলি ইকুইটেবল ইন্টারেস্ট, মানে এর বিক্রি করার কথা ছিল হচ্ছে বি এর কাছে, বাট বি এর কাছে বিক্রি করে নাই। হয় না কোন একটা জায়গা জমি বিক্রির ক্ষেত্রে বিয়ের সাথে কথাবার্তা হইছে, কথাবার্তা আগাইছে, বাট পরবর্তীতে দেখা গেছে এ হয়তো সি এর কাছ থেকে বেশি টাকা পাইছে, সেজন্য যে লেটার মানে হচ্ছে পরে, এ লিগেলি সেলস এন্ড ট্রান্সফার ইট সি, পরবর্তীতে আসলে এ কাগজপত্র করে বিক্রি করছে সি এর কাছে। এখন সি কি পাইলো, লিগ্যাল রাইট পাইছে। তো এখন এই ক্ষেত্রে ল ইজ স্ট্রঙ্গার দেন ইকুইটি হোয়েন বোথ সাইডস আর ইকুয়ালি ফেয়ার। এখানে বলছে যে ল হচ্ছে স্ট্রঙ্গার হবে দেন ইকুইটি হোয়েন বোথ সাইডস আর ইকুয়াল ফেয়ার। এখানে কিন্তু এরকম না যে বি বি কিনতে পারবে না, এখানে বি এবং সি এর দুজনের ক্যাপাবিলিটি ছিল বা দুজনের অধিকার আছে এর থেকে জমিটা কেনার। বি বলতে পারে আমার বেশি অধিকার, কারণ আমি প্রথমে তোমার সাথে যোগাযোগ করছি বা প্রথমে তুমি বলছিলা যে আমার কাছে ব্যাগ বিক্রি করবা, যে এ এগ্রিজ টু সেল, এ এগ্রি হয়েছিল বিক্রি করার জন্য বি এর কাছে। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে সি এর কাছে বিক্রি করে ফেলেছে। তো এই ক্ষেত্রে বি বলতে পারবে না যে আমার কাছে তুমি আগে আসছো, এখন আমার কাছে সেল করতে হবে। এ অলরেডি সি এর কাছে বিক্রি করে ফেলছে, সি হচ্ছে এটার ওনার হইতে পারবে বা এটার সি ই করবে, কারণ সি এর কাছে হচ্ছে লিগেলি ভাবে সেল করে দিছে। তো এই ম্যাক্সিমটা দ্বারা আমরা কি বুঝলাম, যে দ্য ল শেল প্রিভিল, যে এখানে কিন্তু বি এবং সি এর, এখানে আমরা যদি তাকাই যে ইকুয়াল ইকুইটি, দুজনের সমান অধিকার ছিল যে জমিটা কেনার বা জমিটা এর থেকে কেনার যে অধিকার, এটা দুজনের সমান, বাট যেহেতু লিগেলি সি এর কাছে বিক্রি করছে, সেই জন্য এটার মালিক সি। তো এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে দা ল শেল প্রিভেল, এখানে যে ল হচ্ছে প্রাধান্য পাইছে, যে বি এর কাছে, সি এর কাছে যেহেতু বিক্রি করে ফেলাইছে, সেজন্য সি হচ্ছে এটার ওনার। হ্যাঁ, এটা হচ্ছে পরের ম্যাক্সিমটা, 11 নম্বর ম্যাক্সিমটা। হ্যাঁ, 11 নম্বর ম্যাক্সিমটা কি ছিল, হোয়ার দ্য ইকুইটিস আর ইকুয়াল দ্য ফার্স্ট টাইম শেল প্রিভেইল। এখানে কি বলতেছে যে হোয়ার দ্য ইকুইটিস আর ইকুয়াল, যখন হচ্ছে ইকুইটিস গুলা ইকুয়াল থাকবে, দ্য ফার্স্ট ইন টাইম শেল প্রিভেইল। এখানে বলছে যে
দুজনের সমান অধিকার ছিল, দ্য ফার্স্ট ইন টাইম শেল প্রিভেল, প্রথম জন হয়তো, আচ্ছা এটা পড়ি, হোয়েন বোথ পার্টিস হ্যাভ অনলি ইকুয়েটেবল ইন্টারেস্ট। এখানে কিন্তু দুজনের ইকুয়েটেবল ইন্টারেস্ট ছিল না। ইকুয়েটেবল ইন্টারেস্ট প্রথমটায় ছিল হচ্ছে বি এর ইকুয়েটেবল ইন্টারেস্ট ছিল, আর সি এর হচ্ছে লিগেল ছিল, লিগেল ওনারশিপ ছিল, কারণ সি এর কাছে কাগজপত্র করে যে লিগেলি সেল করছে, হ্যাঁ এ, আর বি এর কাছে কিন্তু করে নাই, বিয়ের কাছে হচ্ছে লিগেলি সেল করে নাই, বিয়ের কাছে তাহলে বিয়ে এখানে বি এর যেটা ছিল সেটা হচ্ছে ইকুইটেবল ইন্টারেস্ট, আর সি এর ছিল লিগেল ওনারশিপ। পরবর্তী যে ম্যাক্সিমটা সেটা হচ্ছে 11 নম্বর ম্যাক্সিম, হোয়ার দ্য ইকুইটিস আর ইকুয়াল দ্য ফার্স্ট টাইম শেল প্রিভেইল হোয়েন বোথ পার্টিস হ্যাভ অনলি ইকুইটেবল ইন্টারেস্ট। এখন এখানে আমরা দেখতেছি যে দুইটা পার্টির কি থাকবে, ইকুইটেবল ইন্টারেস্ট থাকবে। Then one whose interest was created first in time gets priority। এখানে বলতেছে যে যদি এরকম হয় যে দুইটা পার্টির ইকুইটেবল ইন্টারেস্ট আছে, ধরো যে এ, আগের উদাহরণটা দিয়ে আমি বুঝাই, এই উদাহরণটা আমি আসবো, এই উদাহরণটা পরে করাবো, আগের উদাহরণটা দ্বারা বুঝাই যে এই ম্যাক্সিমটা এই উদাহরণটাই অ্যাপ্লাই হলে কিরকম হইতো। তো ধরো এই ম্যাক্সিমটার যে উদাহরণটা আমি বলি যে আগেরটার সাপেক্ষে, আগে ছিল এ এগ্রিজ টু সেল বি ল্যান্ড, এ বি এর কাছে বিক্রি করতে চাইছে, বি এর সেখানে কি ছিল, ইকুইটেবল ইন্টারেস্ট ছিল। পরবর্তীতে এ সি এর কাছে বিক্রি করে ফেলায় লিগেল ওনারশিপের, লিগেলি কাগজপত্র করে সি এর কাছে বিক্রি করে ফেলাইছে। তো এখানে সি এর লিগেল ওনারশিপ ছিল আর বি এর ছিল ইকুইটেবল ইন্টারেস্ট। কিন্তু এই পরবর্তী ম্যাক্সিমটা কি বলতেছে, পরবর্তী ম্যাক্সিমটার এই উদাহরণটা আমি পড়াবো, কিন্তু পরবর্তী ম্যাক্সিমটার দ্বারা এই উদাহরণটা যদি এই ম্যাক্সিমে অ্যাপ্লাই হইতো কেমন হতো সেটা বলি। সেটা হচ্ছে এই ম্যাক্সিমটা যদি এই উদাহরণে অ্যাপ্লাই হতো, উদাহরণটা এমন হতো যে এ এগ্রিজ, এ বি এর কাছে বিক্রি করতে চাইছে, এ সি এর কাছেও বিক্রি করতে চাইছে, মানে এ বি এর কাছেও বিক্রি করে নাই, সি এর কাছেও বিক্রি করে নাই, বাট এই যে এই উদাহরণটায় কিন্তু এ সি এর কাছে বিক্রি করে ফেলাইছে অ্যাকর্ডিং টু দিস ম্যাক্সিম। বাট আমি বলতেছি এখন এই ম্যাক্সিমটা অনুসারে এই উদাহরণটা কিরকম হতে পারতো, এই ম্যাক্সিমটা অনুসারে এই উদাহরণটা কেমন হতে পারতো, সেটা হলো এ বি এর সাথেও কথা বলছে, সি এর সাথেও কথা বলছে, বি কেও সেল করে নাই, সি কেও সেল করে নাই, এ দুজনের সাথে কথা বলছে, এ কথা বলে দেখছে যে বি 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 এর সাথে কথা বলছে, সি এর সাথেও কথা বলছে। এখন এ কার কাছে বিক্রি করবে এটা এর উপর নির্ভর করে, বাট এই ম্যাক্সিমটা আমাদের বলতেছে যে বি যেহেতু এর সাথে আগে কথা বলছে, সুতরাং বি এই প্রপার্টিটার ক্লেমটা বেশি করতে পারে বা বি এর অধিকারটা একটু বেশি, কারণ সি এর আগে বি এর সাথে কথাটা হয়েছে। এখন আসি এই ম্যাক্সিমটার বেস্ট উদাহরণ হচ্ছে এটা, এই যে এটা, এই উদাহরণটা আসলে কি বলতেছে, এই উদাহরণটা বলতেছে এ মর্টেজেস প্রপার্টি টু বি ফার্স্ট and later against to C if the property is not enough to pay both। এখানে বলতেছে মর্টেজ মানে কি আসলে বুঝতে হবে, মর্টেজ মানে হচ্ছে বন্ধক রাখা। ধরো আমি 10 লাখ টাকা তোমার থেকে নিলাম, এর বদলে আমার যেই ফারারি গাড়িটা আছে সেটা হলো তোমার কাছে আমি বন্ধক রাখছি। তো তুমি সেই গাড়িটা রাখছো, গাড়ির চাবি রাখছো, রাইখা আমার 10 লাখ টাকা দিছো, সেটার এই প্রসেসটার নাম হলো মর্টেজ। তো এখানে যে এক্সাম্পলটা বলছে যে এ মর্টেজ প্রপার্টি বি, এ কি করছে, তা এর একটা প্রপার্টি ছিল, এ এ এ যে লুকটা, এ লুকটা তার এই প্রপার্টিটা বি কে প্রথমত মর্টেজ দিছে, পরবর্তীতে সি কে মর্টেজ দিছে, মানে একটা জিনিস দুজনকে দুজনের কাছে বন্ধক রাখছে। এখন দুজনের কাছে কিভাবে বন্ধক রাখছে সেটা হইতেছে, হয়তো এই দুজন পার্টনার ছিল বি এবং সি, এটা বিষয় আলাদা। এখন এই উদাহরণে এটা যেটা বুঝাইছে সেটা হইলো ইফ দ্য প্রপার্টি ইজ নট এনাফ। এখন 3 মাস হয়েছে, 3 মাস পরে এ কি করবে, যেটা এ যেই প্রপার্টিটা বি এবং সি এর কাছে রাখছিল সেই প্রপার্টিটা নেওয়ার জন্য এর কি করতে হবে, যে আমি 10 লাখ টাকা হালত নিছিলাম, ধরেন যে এ 10 লাখ টাকা হালত নিছে এই মর্টেজ রেখা, প্রপার্টি মর্টেজ রেখা। তো এখন 3 মাস হচ্ছে সময়, 3 মাস পরে এ ওই 10 লাখ টাকা বি এবং সি কে দিয়ে দিবে, বি এবং সি কে দিয়ে তার প্রপার্টিটা সে ব্যাক নেবে। এখন এইখানে যে এই ম্যাক্সিমটা এখানে অ্যাপ্লাই হয়েছে, এই ম্যাক্সিমটা এই উদাহরণে কিভাবে অ্যাপ্লাই হবে বা এই কেসে এই ম্যাক্সিমটা কিভাবে অ্যাপ্লাই হলো
সেটা বুঝতে হইব। এর টাকা নাই, ইফ দ্য প্রপার্টি ইজ নট এনাফ, মানে হচ্ছে ওই যে 10 লাখ টাকা দেওয়ার যে কথা, সেই 10 লাখ টাকা তার কাছে নাই, এর কাছে টাকাটা নাই। এখন এ কি করবে? বি গেটস পেড ফার্স্ট বিকজ বি মর্টেজ ওয়াজ আর্লিয়ার। এ যে এ যে চুক্তিটা, এই চুক্তিটা বি এর সাথে আগে করছে, তারপরে এ বি এর সি এর সাথে করছে। যেহেতু বি এর সাথে চুক্তিটা আগে করছে, এর কাছে যদি সম্পূর্ণ টাকা থাকে, ধরেন আমার কাছে 10 লাখ টাকা আছে, মানে এর কাছে 10 লাখ টাকা আছে, এ কি করবে? 10 লাখ টাকা দুজনকে দিয়া তার প্রপার্টিটা সে নিয়ে যাবে। বাট এখানে এর কাছে, ইফ দ্য প্রপার্টি ইজ নট এনাফ টু পে বোথ, মানে তার কাছে এনাফ এনাফ টাকাটা ছিল না দুজনকে দেওয়ার মতো, এই ক্ষেত্রে সে কি করবে? এই ক্ষেত্রে এ কি করবে? এ বি কে টাকাটা আগে দিবে, কারণ বি এর সাথে চুক্তিটা আগে হয়েছে, বি কে আগে টাকাটা দিবে, তার পরবর্তীতে সে টাকাটা ম্যানেজ করে সি কে দিবে। যখন দুজনকে টাকাটা দিয়ে দিল, তখন সে তার প্রপার্টিটা ব্যাক করতে নিয়ে যাবে। তো এই ম্যাক্সিমটা এটাই বুঝাইছে, হোয়ার দ্য ইকুইটিস আর ইকুয়াল। এখানে কিন্তু দুজনের সমান, বি বি এর টাকাটা পাওয়ার অধিকার সমান, সি সিও বলতেছে আমাকে টাকা দাও, বিও বলতেছে আমাকে টাকা দাও, দুজনে এটা এই অধিকারটা সমান, যেখানে ইকুইটিস আর ইকুয়াল, দুজনের ইকুইটিস ইকুয়াল। বি আর সি এর পজিশন কিন্তু এক, কিন্তু বি আগে টাকাটা পাইলো কেন? কারণ বি এর সাথে আগে চুক্তি করছে, যে দ্য ফার্স্ট ইন টাইম শেল প্রিভেইল। এ কি করছে? এই লোকটা বি এর সাথে আগে চুক্তি করছে, সেজন্য এ বি বলতেছে যে আমাকে আগে টাকাটা দেবে, আর এটাই ল অনুসারে বি কে আগে টাকাটা দিবে, তারপরে হচ্ছে বাকি টাকাটা আসার পরে, তার হাতে আসার পরে সি কে দিবে, তারপর সে তার প্রপার্টি বুঝে নিবে। আশা করি বুঝছেন, না বুঝলে আবার ভিডিও পজ করে আবার আগে থেকে দেখতে হবে, অনেক টাইম নিয়ে ফেলেছি, 16 মিনিট হয়ে গেছে অলরেডি। তারপর আসি কন্ডিশন, কন্ডিশন অফ প্রায়োরিটি। এখানে বলতেছে যে এই দুইটা যে ম্যাক্সিম পড়লাম, এই 10 নম্বর আর এই 11 নম্বর ম্যাক্সিম যে পড়লাম, এই দুইটা ম্যাক্সিমের কন্ডিশন আর প্রায়োরিটি, এই দুইটা ম্যাক্সিমের কি কি কন্ডিশন, হ্যাঁ, কখন এই দুইটা ম্যাক্সিম অ্যাপ্লাই হবে, বা কখন এই দুইটা কন্ডিশন, যে এই দুইটা ম্যাক্সিম কখন হবে, হ্যাঁ। টাইম অ্যালোন ইজ নট এনাফ, এখানে কিন্তু শুধু সময় দেখে না, এই দুইটা ম্যাক্সিম অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে শুধু সময়কে দেখলে হবে না, হ্যাঁ সময়কে দেখে, কিন্তু শুধু সময়কে দেখলে হবে না, এখানে কন্ডাক্ট দেখবে, কন্ডাক্ট মানে হচ্ছে ব্যবহার, ফেয়ারনেস দেখবে, গুড ফেথ অলসো ম্যাটার, গুড ফেথ, গুড ফেথ কে দেখবে, দ্য রুলস অ্যাপ্লাইজ অনলি হোয়েন ইকুইটিস আর ইকুয়াল। এই দুইটা ম্যাক্সিম কোথায় অ্যাপ্লাই হবে? যখন অনলি হোয়েন ইকুইটিস আর ইকুয়াল, যেই কেসগুলায়, যেই উদাহরণগুলায় ইকুইটিস আর ইকুয়াল থাকবে, যে দুজনের চাওয়ার অধিকার সমান থাকবে, একমাত্র সেই ক্ষেত্রে এই দুইটা ম্যাক্সিম অ্যাপ্লাই হবে। ইফ ওয়ান পার্টি ওয়াজ নেগলিজেন্ট, ডিসহনেস্ট অর কেয়ারলেস, দে মে লুজ প্রায়োরিটি। যদি একটা পার্টি নেগলিজেন্ট করে, ডিসহনেস্ট থাকে, অথবা কেয়ারলেস থাকে, দে মে লুজ প্রায়োরিটি। এখন কথা হচ্ছে, দুইটা পার্টির মধ্যে ধরো প্রথম পার্টির প্রায়োরিটিটা বেশি, ওই যে এর আগের উদাহরণটা যে বললাম, যে এখানে বিয়ের অধিকারটা বেশি, মানে দুজনের অধিকার সেম, বাট বিয়ের সাথে চুক্তিটা আগে করছে দেখা বি কে আগে টাকাটা দিতে হবে। এর বি এবং সি এর অধিকার সমান, বাট বি কে আগে টাকাটা কেন দিছে? কারণ বি এর সাথে আগে চুক্তি হয়েছে। এটাই বলছে যে এখানে যদি বিটা ডিসঅনেস্ট হইতো, এই যে ইফ ওয়ান পার্টি ডিসঅনেস্ট, বি যদি ডিসঅনেস্ট হইতো, তখন কিন্তু এ সি কে আগে দিত। হ্যাঁ, তো এটাই বলতেছে এই দুইটা ম্যাক্সিম কিসের উপর নির্ভর করবে? যে কন্ডিশন, কন্ডিশনই পড়লাম আমরা, যে ইফ ওয়ান পার্টি ওয়াজ নেগলিজেন্ট, যদি যে নেগলিজেন্ট হয়, ডিসঅনেস্ট হয়, কেয়ারলেস হয়, তখন কিন্তু লুজ প্রায়োরিটি, সে তার প্রায়োরিটিটা লুজ করতে পারে। তো এটার যে সুন্দর একটা উদাহরণ হচ্ছে রাইস ভার্সেস রাইস, হ্যাঁ। এটা সম্পর্কে জানতে হলে আপনি চ্যাট জিপিটি সার্চ দিবেন, দেখবেন অনেক কিছু আছে। আমি মূলত এই ভিডিওটা করছি এই কেসটা বোঝানোর জন্য, এই কেসটা এত মজার, এই কেস যে বুঝবে, এই একটা কেস এত মজার, এই যে এই কেসটা এখন পড়বো, সবাই একটু পানি খান, একটু ঠান্ডা মাথায় বসেন। সেটা হচ্ছে এই কেসটা বুঝতে হবে, এই কেসটা এত মজার, এই কেসটা দারুণ মজার। A vendor sold land but didn't get paid, yet gave a receipt saying he had been paid. The buyer then mortgages it to someone else. হ্যাঁ, কি পড়লাম? কিছু বুঝছেন? এখন আমি বাংলায় বললে বুঝবেন, কারণ আমরা সবাই তো বাঙালি আসলে,
আসলে এইভাবে ইংরেজি পড়লে বোঝা যায় না। এ ভেন্ডর সোল্ড, হ্যাঁ, এটা হচ্ছে জমির মালিক, হ্যাঁ, কি করছে, এই জমির মালিক বিক্রি করছে, সোল্ড মানে বিক্রি করা, কি বিক্রি করছে, জমি বিক্রি করছে, বিক্রি করছে, বাট ডিডেন্ট গেট পেড, ওমা, টাকা ছাড়া, টাকা ছাড়া সে একটা জমি বিক্রি করছে, কার কাছে জানে বিক্রি করছে, আল্লাহ ভালো জানে, টাকা ছাড়া সে জমি বিক্রি করছে, এতটুকু বোঝা গেছে, টাকা ছাড়া জমি বিক্রি করছে। ইয়েট, ইয়েট মানে তবুও বা যদিও, গেভ এ রিসিট সেইং হি হ্যাড বিন পেড, এ ব্যক্তি একটা জমি বিক্রি করছে টাকা ছাড়া, কিন্তু টাকা পায় নাই, তারপরও সে রিসিট, রিসিট দিয়ে দিছে, মানে দলিল কইরা দিয়ে দিছে, দলিল কইরা বিক্রি করে ফেলাইছে। রিসিট বলতে আমি আসলে বাংলা ভাষায় বলি, সে টাকা ছাড়া একটা জমি বিক্রি করছে, বাট, বাট কি হয়েছে, টাকা ছাড়া জমিটা বিক্রি করছে, কিন্তু সে একটা রিসিট দিছে, যে রিসিটে বলা আছে হি হ্যাড বিন পেইড, দলিল কইরা জমি বিক্রি করে ফেলাইছে, বাট সে টাকা পায় নাই, কিন্তু দলিলে তো বলা আছে যে হি হ্যাড বিন পেইড, সে টাকাটা পাইছে এবং জমিটা বিক্রি করছে। এখন ওই যার কাছে বিক্রি করছে সেই লোক তো আসলে খুব চালাক, দেখেন সেই লোকটা টাকা দেয় নাই, কিন্তু এই ব্যক্তির থেকে দলিল করে নিছে, এবং সেই দলিলে বলা আছে হি হ্যাড বিন পেইড, যে হ্যাঁ আমি তাকে টাকা দিছি, টাকা দিয়া জমিটা কিনছি। এখন আসি পরের টাইপ, কি বলছে, দা বায়ার, এই যে দা বায়ার মানে ক্রেতা, এই ক্রেতা হচ্ছে চালাক, ক্রেতা প্রচুর চালাক, এই কেসে ক্রেতা প্রচুর চালাক। এই ক্রেতা কি করছে, তার থেকে যে জমিটা কিনছে টাকা ছাড়া, কিন্তু দলিলে আবার লেখা আছে যে আমি টাকা দিছি, মানে এই ক্রেতা কত চালাক, দলিল কইরা ঠিকই নিছে, বাট টাকা দেয় নাই, একে, এই ব্যক্তিকে টাকা দেয় নাই। এই ক্রেতা টাকা ছাড়া জমিটা কেনার পরে মর্টেজ করছে, বন্ধক দিছে, কাকে, যে কোনো একজনে দিছে। এইটা হইল কেসটা। আপনি চিন্তা করেন, এই যে বায়ার, এই যে এই ক্রেতাটা টাকা ছাড়া একটা জমি কিনছে, কিন্তু সে জমিটা যখন কিনছে একটা রিসিট করে নিছে, মানে দলিল করে নিছে, এবং সেই দলিলে বলা আছে যে আমি টাকা দিছি, বা সে হি হ্যাড বিন পেইড, এই ব্যক্তিকে পে করা হয়েছে। এখন কেনার পরে সে টাকা ছাড়া একটা জমি কিনছে একজনের থেকে, কিন্তু সেটা আবার দলিলে লেখায় নিছে যে আমি টাকা দিছি, তারপরে কেনার পরে এই ক্রেতা বন্ধক দিয়া দিছে আবার আরেকজনের কাছে, আরেকজনের কাছে বন্ধক দিয়া টাকা নিয়ে ক্রেতা ফুটে গেছে। সুতরাং এই কেসে এখনকার ফাঁসলো কে, যে হচ্ছে মর্টেজটা নিছে, প্রপার্টিটা এখন যার কাছে আছে, আর প্রপার্টির আসল মালিক, ওই আসল মালিক তো টাকা পায় নাই। এখন দ্য মর্টেজেস ক্লেম ওয়াজ প্রিফার্ড বিকজ দ্য ভেন্ডর ওয়াজ নেগলিজেন্ট ইন গিভিং এ ফলস রিসিট। এখন এই কেসে বলেন, এই ক্রেতা তো চালাক, টাকা না দিয়া জমি কিনছে, কিনা কাগজপত্র করছে ঠিকই, হি হ্যাড বিন পেইড, ওখানে বলা আছে যা পে করছে, তারপরে কেনার পরে একজনের কাছে মর্টেজ দিয়া এই ব্যক্তি ফুটে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ব্যক্তি এখন বলতেছে যে আমি তো টাকা পাই নাই, যেহেতু আমি টাকা পাই নাই সেহেতু এই জমির মালিক আমি, মর্টেজ যার কাছে যে প্রপার্টিটা দিয়া গেছে, এখন সে বলতেছে যে মর্টেজ হিসাবে প্রপার্টিটা রাখছে বা যার কাছে বন্ধকটা দিয়া গেছে এই ক্রেতা, এই ক্রেতা যার কাছে বন্ধক দিয়ে গেছে, এখন এই মর্টেজিস বলতেছে, মর্টেজিস মানে হচ্ছে যার কাছে বন্ধকটা দিয়ে গেছে, মানে এখন যার কাছে প্রপার্টিটা আছে, the mortgagee's claim was preferred because the vendor was negligent in giving a false receipt. এখন এখানে আপনাদের মতে কি মনে হয় যে এখন যার কাছে প্রপার্টিটা আছে সে কি একে দিয়ে দিবে? জীবনও না, কারণ সে বলবে আমি তো কাগজপত্র দেই খাই এই প্রপার্টিটা তার থেকে বন্ধক হিসাবে রেখে তাকে টাকাটা দিছি। এখানে ব্যর্থতা কার? ব্যর্থতা হচ্ছে এ লোকের, এই ক্রেতা, সরি এই মালিক টাকা না পাইয়া কেন দলিল করে এই এই ক্রেতাকে বিক্রি করলো, এবং এই ক্রেতা তো চালাক, মর্টেজ দিয়ে চলে গেছে। এখন মর্টিজিস এর প্রাধান্যটা দেওয়া হবে, মর্টিজিসকে প্রাধান্যটা দেওয়া হবে, মর্টিজিসকে প্রাধান্যটা দেওয়া হবে। মর্টিজিস মানে কি, এখন যার কাছে প্রপার্টিটা আছে, টাকা ছাড়া এই লোকটা কিনে এই লোকটার কাছে দিছে।
তারপরে সো দ্য ইকুইটিস ওয়ার নট ইকুয়াল। তো এখানে এই কেসটায় কিন্তু দুটোটা ম্যাক্সিম অ্যাপ্লাই হয়েছে। একটু আগে আমরা যে দুইটা ম্যাক্সিম পড়ছি, এই যে এই ম্যাক্সিমটা, তারপরে যে ম্যাক্সিমটা, এই দুইটা ম্যাক্সিম এই কেসটাই অ্যাপ্লাই হয়েছে। আশা করি আমি এটা বুঝাইতে পারছি। এটা যদি না বুঝেন ভিডিওটা আবার টাইনা দেখেন, আশা করি বুঝবেন। এখানে হচ্ছে তিনটা ব্যক্তি, জমির মালিক, জমি যে কিনলো বায়ার, এই বায়ার আরেকজনকে আবার বন্ধক দিছে। যার কাছে বন্ধকটা, যার কাছে এখন সম্পত্তিটা আছে সে হচ্ছে মর্টিজিস। হ্যাঁ, আশা করি বুঝবেন। পরবর্তীতে আসে রিকগনিশন ইন বাংলাদেশ ল। এখন এই যে এই দুইটা ম্যাক্সিম পড়লাম, এই দুইটা ম্যাক্সিমের কাম কি? এই দুইটা ম্যাক্সিম আসলে কি? এই দুইটা ম্যাক্সিম কি আসলে বাংলাদেশে আছে, বাংলাদেশে অ্যাপ্লাই হয়, সেটা বোঝার জন্য এই জিনিসটা লিখতেই হবে। তো এগুলো হচ্ছে পয়েন্ট। যখন এই যে ম্যাক্সিম ব্যাখ্যা করতে বলবে, এই ম্যাক্সিম অর্থ, ম্যাক্সিমের একটা এক্সাম্পল, আর হচ্ছে এই রিকগনিশন দিতে হবে যে বাংলাদেশে এটার অ্যাপ্লাই আছে কি অ্যাপ্লাই নাই। এটা হচ্ছে আমাদের মিতালি ম্যাম বলে দিচ্ছে, সেটা হচ্ছে এটা বলতেই হবে, এটা একটা পয়েন্ট। এই পয়েন্টটা যে এই দুইটা ম্যাক্সিম বাংলাদেশে অ্যাপ্লাই হয় কি হয় না। তো এখানে আমরা দেখতে পারতেছি যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882, এই আইনের সেকশন 48, সেকশন 78 এবং 79-এ এই ওই দুইটা ম্যাক্সিমের উপর বেস করে এই যে সেকশন গুলো আসছে। এই যে আমরা বলতেছি না যে এই ম্যাক্সিম গুলা কেন পড়তেছি, এই ম্যাক্সিম গুলার উপর বেস করে এই সেকশন গুলা আসছে। এই সেকশন গুলা কই আছে? এই আইনে আছে। আমরা যেমন পড়ি না সিআরপিসি, সিপিসি, তো এটা হচ্ছে এরকম একটা সিআরপিসি সিপিসির মতো একটা আইন, আইনের নাম। আর এই আইনের ভিতরে এই যে এইগুলো হচ্ছে সেকশন। এই সেকশন গুলা কিভাবে আসলো? এই যে জেনারেল রুল অফ প্রায়োরিটি, exception when prior mortgage loses priority, another exception when later mortgagee has notice to borrower। তো বাংলাদেশে ওই দুইটা ম্যাক্সিমের অ্যাপ্লাই আছে। কিভাবে আছে? এই যে এই সেকশন গুলোর মাধ্যমে আছে। তারপর কি বলছে, অলসো রিফ্লেক্টিভ সেকশন 35, 81, 35 আর 81-এও এটা রিফ্লেক্ট হয়, প্রতিফলন ঘটে। আমরা যে দুইটা ম্যাক্সিম পড়লাম এই দুইটা ম্যাক্সিমের প্রতিফলন এই 35, 89-এও ঘটে। এটা লিখতেই হবে পরীক্ষা হলে। তারপরে আসি, সংক্ষিপ্তভাবে কথা বলি যে সিচুয়েশন, লিগ্যাল ভার্সেস ইকুইটেবল রাইট। হ্যাঁ, লিগ্যাল রাইট উইনস, লিগ্যাল রাইটটা উইন হয়, লিগ্যাল শেল প্রিভিল হয়, টু ইকুয়াল ইকুইটেবল রাইটস, এগুলো আসলে বোঝানোর কিছু নাই, আপনারা দেখলেই বুঝবেন। তারপরে এটা কি, তারপরে আসি পরের ম্যাক্সিমটা, এটা হচ্ছে 12 নম্বর ম্যাক্সিম। হ্যাঁ, এটা হচ্ছে 12 নম্বর ম্যাক্সিম। 12 নম্বর ম্যাক্সিমটা কি? ইকুইটি অ্যাক্টস ইন পার্সোনেম। পার্সোনেম হচ্ছে ব্যক্তিগত, ইকুইটি কিভাবে ব্যক্তিগত বিষয়ে নাক গলায়। আমার ভাষায়, আমার ভাষায় যদি এটা উচ্চারণ করি, ইকুইটি কিভাবে ব্যক্তিগত বিষয়ে তার প্রভাব, তার বিস্তার ঘটায়। হ্যাঁ, এটা হচ্ছে 12 নম্বর ম্যাক্সিম। এখন এই ম্যাক্সিম দ্বারা কি বুঝাইছে? মিনিং অফ ম্যাক্সিম, মিনিং অফ ম্যাক্সিমটা কি? দ্য ফ্রেজ মিনস ইকুইটি অ্যাক্টস অন দ্য পারসন নট অন প্রপার্টি। দ্য ফ্রেজ মিনস, ফ্রেজ মানে হচ্ছে এটা বুঝাইতেছে যে এই জিনিসটা মানে হচ্ছে ইকুইটি অ্যাক্টস অন দ্য পারসন নট অন প্রপার্টি। কি লেখছে? ইকুইটি হচ্ছে, ইকুইটি সমতা, এই ইকুইটি বাংলা হচ্ছে সমতা। তো ইকুইটি অ্যাক্ট হয় কোথায়? পার্সন, পার্সনে এটা হয়, প্রপার্টিতে হয় না। কালার্স অফ ইকুইটি ওয়ার্ক অন এ পার্সনস কনসাইন্স, দে ক্যান অর্ডার সামওয়ান টু ডু সামথিং অর স্টপ ডুইং সামথিং। তো এটা কি হয়? ইকুইটি হয় ব্যক্তিগত বিষয়ে, এটা কোনো প্রপার্টি বিষয়ে হয় না, প্রপার্টি বিষয় হইব না। ইকুইটি অ্যাক্টস অন দ্য পার্সন, কোর্ট অ্যাক্ট পার্সন কনসাইন্স, কোর্টে পার্সন কনসাইন্সে ইকুইটি কিভাবে কাজ করে। তো এই ম্যাক্সিমটা আসলে এটা নিয়ে আলোচনা করছে, যেখানে বলছে যে ইফ এ পার্সন disobeys the court, disobeys the court can punish them until they obey। যে একজন পার্সন যদি কোর্টের মধ্যে কোনো ডিসঅবি করে থাকে বা কোনো বেয়াদবি করে থাকে, সেটার জন্য সে, তার শাস্তি হইতে পারে, ইভেন জেলও হইতে পারে। আচ্ছা, আরেকটু পড়ি, আরেকটু পড়লে আরেকটু ভালোভাবে বুঝবো যে এরিয়াস অফ অ্যাপ্লিকেশন, হাউ ইট ওয়ার্কস। তো এই যে এই ইকুইটিটা কোথায় কোথায় এমপ্লাই হয়, কোথায় কোথায় এটার কাজ হয়।
এরিয়াস অফ অ্যাপ্লিকেশন। এই ইকুইটিটা যেখানে হয় কমন ল কোর্টস এনফোর্স জাজমেন্টস বাই টেকিং প্রপার্টি অর গুডস ডাইরেক্টলি। কমন ল কোর্টস এনফোর্স judgments by taking property or goods directly. কমন ল কোর্টস এনফোর্স জাজমেন্ট বাই টেকিং প্রপার্টি অর গুডস। কমন ল কি করে? কমন ল যে কোর্টগুলো আছে সেগুলাই টেকিং প্রপার্টি অর গুডস ডাইরেক্টলি। তারপরে হচ্ছে ইকুইটি কোর্টস however give personal orders, for example telling someone to transfer property, perform a contract or stop unfair act। আসলে এগুলা কি বুঝাবো? আচ্ছা তারপর এটা বাংলা করি। বাংলা করে যদি বলি যে ইকুইটি কোড আছে, কমন ল কোড আছে। এই কমন ল কোড হচ্ছে এটা দেখে ইকুইটি অ্যাপ্লাই করে কোথায়, টেকিং প্রপার্টি অর গুডস ডাইরেক্টলি। ইকুইটি কোড হাউএভার পার্সোনাল অর্ডার্স, ফর এক্সাম্পল টেনিং সামওয়ান টু ট্রান্সফার প্রপার্টি অর পারফর্ম কন্ট্রাক্ট। যে ইকুইটি কোড কি করতে পারে, কেউকে তার কন্ট্রাক্ট পারফর্ম থেকে বিরত রাখতে পারে। আনফেয়ার যদি মনে হয় যে না এই কন্ট্রাক্টটা হচ্ছে আনফেয়ার, তখন সেই ক্ষেত্রে ইকুইটি কোড এটারে স্টপ করে রাখতে পারে, অথবা একটা প্রপার্টি ট্রান্সফার করতে পারে, সামওয়ান টু ট্রান্সফার প্রপার্টি। ইকুইটি কোড যদি মনে করে যে না এই প্রপার্টিটা তাকে ট্রান্সফার করা উচিত বা এই প্রপার্টিটার আসল মালিক হচ্ছে সে, তখন সেই ক্ষেত্রে ইকুইটি কোড এটা পারে আর কি এই ম্যাক্সিমটা প্রয়োগ করে। কারণ এই ম্যাক্সিমটা প্রয়োগ করে ইট ডাজন্ট ম্যাটার হোয়ার দ্য প্রপার্টি ইজ লোকেটেড ইফ দ্য পার্সন ইজ আন্ডার দ্য কোর্ট অথরিটি। এটা ম্যাটার করে না যে পার্সনের প্রপার্টিটা, ধরেন যে প্রপার্টিটা আছে আরেকটা দেশে। এখন আপনি যদি বলেন যে কোর্টের তো এই এখতিয়ার নাই আরেকটা দেশের প্রপার্টি নিয়ে কথা বলার, হ্যাঁ ঠিক আছে, বাট এই ম্যাক্সিমটা বলতেছে হচ্ছে এই ম্যাক্সিমটা মানে কি? ম্যাক্সিমটা হচ্ছে বলতেছে ইকুইটি অ্যাক্টস ইন পার্সনে। তো এই ম্যাক্সিমটার আন্ডারে যদি বলি যে যদি সেই পার্সনটা, ইফ দ্য পার্সন ইজ আন্ডার দ্য কোর্টস অথরিটি, যদি এই পার্সনটা কোর্ট অথরিটির ভিতরে থাকে, এই পার্সনটা যদি কোর্টের এখতিয়ারভুক্ত থাকে, তখন কোর্ট সেই জিনিসটা নিয়ে আলোচনা করতে পারে এগেনস্ট দেম পার্সোনালি। এক্সাম্পলটা পড়ি তাহলে আরো ভালোভাবে বোঝা যাবে। আসলে কোনো জিনিসের এক্সাম্পল পড়লে সেটা ভালোভাবে বোঝা যায়। ইফ এ পার্সন ইন বাংলাদেশ রিফিউজ টু ট্রান্সফার প্রপার্টি ইন অ্যানাদার কান্ট্রি আফটার এগ্রিং টু ডু, দ্য কোর্ট ক্যান অর্ডার দ্য পার্সোনালি টু পারফর্ম দ্য কন্ট্রাক্ট ইভেন দো দ্য প্রপার্টি ইজ অ্যাব্রোড। এখন বলতেছে যে একজন পার্সন, সে হচ্ছে বাংলাদেশে থেকে রিফিউজ করতেছে তার প্রপার্টিটা ট্রান্সফার করতে অ্যানাদার কান্ট্রি, যদিও এই পার্সনের কন্ট্রাক্ট হয়েছে। আফটার এগ্রিং টু ডু সো দ্য কোর্ট ক্যান পার্সোনালি পারফর্ম। কোর্ট তখন বলতে পারবে যে তুমি তোমার কন্ট্রাক্টটা পারফর্ম করো। এই বাংলাদেশি পার্সনের সাথে বিদেশি একটা পার্সনের কোন একটা কন্ট্রাক্ট হয়েছে, যেই কন্ট্রাক্ট মোতাবেক সে এই ব্যক্তি কোন একটা প্রপার্টি বিদেশি ব্যক্তিটারে ট্রান্সফার করবে, বা অথবা বি ব্যক্তি কোন একটা প্রপার্টি এই বাংলাদেশে থাকা মানুষটাকে ট্রান্সফার করবে। এখন বলতে পারেন যে বাংলাদেশের কোর্টের তো কোনো অধিকার নাই ওই বিদেশি ব্যক্তির যে কোনো একটা অর্ডার দিবে, এটা তো বাংলাদেশের কোর্টের অধিকার নেই। বাট এই ম্যাক্সিমটা দ্বারা আমরা বুঝতে পারতেছি যে যদি এই ইফ এ পারসন ইন বাংলাদেশ রিফিউজ টু ট্রান্সফার প্রপার্টি ইন অ্যানাদার কান্ট্রি আফটার এগ্রিং টু ডু সো ক্যান অর্ডার পার্সোনালি টু পারফর্ম কন্ট্রাক্ট ইভেন দো দ্য প্রপার্টি ইজ অ্যাব্রোড। যদি প্রপার্টিটা বিদেশে থাকে, প্রপার্টিটা বিদেশে, যেটা লেনদেন হবে সেটা হলো বিদেশে আছে, এখন এটা লেনদেন হবে বিদেশে আছে, তারপরও কিন্তু দ্য কোর্ট ক্যান অর্ডার দেম পার্সোনালি। কোর্ট কি করতে পারে? তাদেরকে পার্সোনালি অর্ডার করতে পারে যে পারফর্ম, তোমরা যে কন্ট্রাক্টটা করছো এই কন্ট্রাক্টটা তোমরা পারফর্ম করো। কারণ কি? তোমাদের অধিকার আছে এই ব্যক্তির উপর, এই বিদেশি ব্যক্তির অ্যানাদার কান্ট্রির এক মানুষের একটা অধিকার আছে, ওই অ্যানাদার কান্ট্রির মানুষের সাথে এই ব্যক্তির একটা অধিকার আছে। তো তখন সেই ক্ষেত্রে প্রপার্টিটা কোর্টের এখতিয়ারের বাইরে। এখতিয়ার মানে জুরিসডিকশন ইংরেজিতে, তো কোর্টের বাইরে, কিন্তু তারা যেহেতু একটা কন্ট্রাক্ট করছে তাদের মধ্যে ইকুইটির কথাবার্তা আসছে, তো তখন সেখানে কোর্ট ইন্টারফেয়ার করতে পারে। তারপর হচ্ছে এই ম্যাক্সিমের লিমিটেশন। হ্যাঁ, এই 12 নম্বর ম্যাক্সিমের লিমিটেশন কি? লিমিটেশন মানে কি? আমরা বলি না তুমি লিমিটে থাকো, তুমি লিমিট ক্রস করো না, মানে একটা একটা লিমিট। লিমিটেশন মানে হচ্ছে একটা লিমিট। তো এই ম্যাক্সিমটার কি কি লিমিটেশন আছে, কি কি বাধ্যবাধকতা, লিমিটেশন কি কি বাধ্যবাধকতা আছে? The maxim applies only if the plaintiff has an equitable rights.
এই ম্যাক্সিমটা কখন অ্যাপ্লাই হবে? যখন ইফ অনলি দ্য প্লেনটিফ হ্যাজ ইকুইটেবল রাইট। যখন প্লেনটিফ মানে কি? প্লেনটিফ মানে হচ্ছে বাংলায় যদি বলি যে কোনো একটা আদালতে যখন কেউ একটা অভিযোগ দায়ের করে সে হচ্ছে প্লেনটিফ, আর যার বিরুদ্ধে দায়ের করে সে হচ্ছে ডিফেন্ডেন্ট। তো প্লেনটিফের কি থাকতে হবে? ইকুইটেবল রাইট থাকতে হবে। যেমন এখানে যেহেতু তারা একটা কন্ট্রাক্ট করছে, এখানে একটা কন্ট্রাক্টের বিষয় ছিল, বিদেশি ব্যক্তির সাথে বাংলাদেশি ব্যক্তির একটা কন্ট্রাক্টের ইস্যু ছিল, তো তাদের মধ্যে একটা ইকুইটেবল রাইট আছে। ইকুইটেবল রাইট থাকার কারণেই কিন্তু সেখানে হয়েছে, তো এই ম্যাক্সিমটা অ্যাপ্লাই হয়েছে। তো এখানে বলতেছে এই ম্যাক্সিমের অ্যাপ্লাইয়ের শর্ত কি? শর্ত হচ্ছে তাদের মধ্যে ইকুইটেবল রাইট থাকতে হবে। তারপরে কি? ইফ নো সাচ ইকুইটেবল রাইটস, যদি তাদের মাঝে ইকুইটেবল রাইটস না থাকে, কোর্ট ক্যান নট পার্সন। ইকুইটেবল রাইটস যদি দুজনের মাঝখানে না থাকে তখন কোর্ট তাদের মাঝখানে আসতে পারবে না। হ্যাঁ, ইকুইটি অ্যাক্টস ইন পার্সোনেম। ইকুইটি কখন অ্যাক্ট করবে পার্সোনেম, ব্যক্তিগতভাবে, কখন এটা ইউজ হবে? যখন তাদের মধ্যে ইকুইটেবল রাইট থাকবে। তারপরে বাংলাদেশ, এই ম্যাক্সিমটা প্রয়োগ বাংলাদেশে আছে কিনা? তো সাম লিগেল স্কলার মানে যারা হচ্ছে যে আইন নিয়ে বিজ্ঞ, আইনে বিজ্ঞ, আহ, তারা বলছে কি বাংলাদেশের কোর্টে এই ম্যাক্সিমটার কোনো প্রয়োগ হয় না, ডো নট ফুললি রিকগনাইজড। বাংলাদেশে এই ম্যাক্সিমের কোনো প্রয়োগ হয় না। কিন্তু আদার সে দ্য কোর্ট হ্যাভ লিমিটেড পাওয়ার। আবার কিছু স্কলার বলছে, স্কলার মানে হচ্ছে জ্ঞানী গুণী ব্যক্তি, হ্যাভ লিমিটেড পাওয়ার, অন্যান্য স্কলারদের মধ্যে কিছু লিমিটেড পাওয়ার আছে। এই ম্যাক্সিমটা বাংলাদেশে অ্যাপ্লাই হয় না কিছু জনের মধ্যে, আবার কিছু জন বলছে যে অ্যাপ্লাই হয় কিন্তু খুব অল্প পরিসরে অ্যাপ্লাই হয়। তো সংক্ষিপ্ত ভাষায় যদি বলি, ইকুইটি অ্যাক্টস ইন পার্সনে মিন ইকুইটি কন্ট্রোলস পিপল নট প্রপার্টি। ইকুইটি অ্যাক্টস ইন পার্সন, এটার মানেটা কি? মানেটা হচ্ছে ইকুইটি কন্ট্রোল পিপল, ইকুইটি কন্ট্রোল পিপল নট প্রপার্টি। If makes a person acts fairly according to conscience and disobedience can lead to punish. According to conscience and disobedience can lead to punish. It makes a person acts fairly according to conscience and disobedience can lead to punish. এখানে বলতেছে যে এইটা একটা ব্যক্তির ফেয়ারলি ভাবে প্রয়োগ করতে পারবে, তার যদি অধিকার মনে হয় যে আমার অধিকারে এটা, যখন ইকুইটিটা সেখানে তার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এই ম্যাক্সিমটা কাজ করবে। ডিসঅবিডেন্স ক্যান লিড টু পানিশ, ডিসঅবিডেন্স যদি থাকে তখন সে পানিশড হতে পারে। আসলে এই 12 নম্বর ম্যাক্সিমটা বেশি কিছু নাই আলোচনা করার, কারণ এটা বলা গেছে বাংলাদেশে এটা অ্যাপ্লাই হয় নাই, যেখানে বলা গেছে যে সাম লিগ্যাল স্কলার্স এ বাংলাদেশি কোর্টস ডু নট ফুললি রিকগনাইজড। এই ম্যাক্সিমটা অত ইম্পর্টেন্ট না বা এত বোঝানোর কিছু নাই। মূলত ভিডিওটা করা ছিল প্রথম দুইটা ম্যাক্সিম বোঝানোর জন্য, আশা করি বুঝাতে পারছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ছোট্ট একটা টপিক কিন্তু 38 মিনিটের ভিডিও করা হয়েছে, কারণ অনেক বিস্তরভাবে বাংলা ভাষায় বুঝাইছি। একটু প্রফেশনাল ভাষা ইউজ করা দরকার ছিল। তো ঠিক আছে, বাই।